এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। গতকালের পর থেকে আজ আবার তারপরের প্রশ্ন থেকে শুরু করছি। দেখো তোমরা কোয়েশ্চেন নাম্বার 53, হু অ্যাডমিনিস্টার্স দ্য ওথ অফ অফিস টু দ্য প্রেসিডেন্ট ইন দ্য অ্যাবসেন্স অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অর্থাৎ রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অনুপস্থিতিতে কে শপথ বাক্য পাঠ করান? এটার উত্তর হবে অপশন ডি, সিনিয়র মোস্ট জাজ অফ দি সুপ্রিম কোর্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 54, দ্য স্যালারি অফ দি প্রেসিডেন্ট ইজ অপশন সি, ইট ইজ মেনশনড ইন দ্য সেকেন্ড শিডিউল অফ দি কনস্টিটিউশন। অর্থাৎ রাষ্ট্রপতির বেতন আমাদের দ্বিতীয় শিডিউলে সংবিধানে মেনশন করা আছে। জেনে রাখো বর্তমানে ভারতের রাষ্ট্রপতির বেতন হলো 5 লক্ষ টাকা। The privileges of the president has been expressly provided in, অর্থাৎ রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক হওয়ার জন্য বেশ কিছু সুবিধা ভোগ করেন, যেগুলো পরবর্তী প্রশ্নে আলোচনা করা হবে। সেটা কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 361, 361 নম্বর ধারায় সেটা বলা হয়েছে। হুইচ অফ দি ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ? দেখো, সি, ম্যানার অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, আর্টিকেল 57, এটা রং, কারণ সঠিকটা হলো আর্টিকেল 55, বাকি সবগুলোই ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 57, আ পার্সন হু হ্যাজ হেল্ড অফিস অফ দি প্রেসিডেন্ট, অপশন এ, ইজ এলিজিবল ফর রি-ইলেকশন টু দ্যাট অফিস। অর্থাৎ সেই ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হতে পারেন। Question number 58, the power to make treaties with other nations lies with, অর্থাৎ অন্য দেশের সাথে চুক্তি করার জন্য কারকে ক্ষমতা দেওয়া হয়েছে? এটা রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির নামেই বৈদেশিক চুক্তি সম্পাদিত হয়ে থাকেন। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং প্রোটেকশন হ্যাজ নট বিন গিভেন টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? অর্থাৎ নিম্নলিখিত কোন সুরক্ষাটি ভারতের রাষ্ট্রপতিকে দেওয়া হয়নি? Option B, no civil proceedings whatsoever shall be instituted or continued against the president during his term of office. অর্থাৎ কোনো সিভিল প্রসিডিংসের জন্য রাষ্ট্রপতির কোনো সুরক্ষা নেই, কিন্তু ক্রিমিনাল প্রসিডিংসের জন্য রয়েছে, যেটা তার কার্যকাল চলাকালীন সময় তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস করা যাবে না, কিন্তু সিভিল কেস ইনস্টিটিউট করা যেতে পারে তার কার্যকালের মেয়াদের সময়। Next question 60, which of the following are appointed by the president? দেখো এখানে তবে 1, 2 এবং 4 কি আছে? জাজেস অফ দি হাইকোর্ট, হাইকোর্টের বিচারপতি রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত হয়। লেফটেন্যান্ট গভর্নরস অফ দি ইউনিয়ন টেরিটরিজ, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নররা রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। আর চিফ ইলেকশন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার, তিনিও রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। কে হন না? শুধুমাত্র ভাইস প্রেসিডেন্ট, কারণ ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার চেয়ারম্যান। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস রিলেটিং টু দ্য অফিস অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর কারেক্ট? অর্থাৎ রাষ্ট্রপতি সম্পর্কে এখানে 4টে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তার মধ্যে জানতে চাওয়া হয়েছে সঠিক কোনগুলি। এর মধ্যে সঠিক হচ্ছে 1 এবং 4, অর্থাৎ সঠিক অপশন হচ্ছে বি হবে। দ্য প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু গ্র্যান্ট পার্ডন টু ক্রিমিনাল ইন স্পেশাল কেসেস, কিছু বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রপতি অপরাধীদের ক্ষমা করতে পারেন, যেটা জেনে রাখো সংবিধানের 72 নম্বর ধারায় বলা হয়েছে। আর 4 নম্বরে বলা হচ্ছে দ্য প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু নমিনেট 2 members in the Lok Sabha from the Anglo-Indian community, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি যদি মনে করেন যে ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের অভাব রয়েছে সংসদে, তাহলে তিনি লোকসভাতে 2 জন ইঙ্গ ভারতীয় সদস্যকে নিযুক্ত করতে পারেন। এটি সংবিধানের 331 নং ধারায় বলা হয়েছে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 62, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এখানেও বলা হয়েছে যে কোনগুলি সঠিক। এখানে দুটোই সঠিক। কি বলা হয়েছে দেখে নাও। স্টেটমেন্ট 1-এ বলা হয়েছে অল ডাউটস অ্যান্ড ডিসপিউটস
in connection with election of the vice president are inquired into and decided by the Supreme Court whose decision is final. উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে বা বিতর্ক দেখা দিলে তার বিচার সুপ্রিম কোর্টে হবে এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত। এটা একদম সঠিক তথ্য। 2 নম্বর স্টেটমেন্ট, দ্য ইলেকশন অফ এ পার্সন অফ ভাইস প্রেসিডেন্ট ক্যান নট বি চ্যালেঞ্জড অন দি গ্রাউন্ড দ্যাট দ্য ইলেকটোরাল কলেজ ওয়াজ ইনকমপ্লিট। দ্বিতীয় স্টেটমেন্টে বলছে উপরাষ্ট্রপতি হিসাবে কোনো ব্যক্তির নির্বাচনকে কখনোই চ্যালেঞ্জ জানানো যায় না যে সেই নির্বাচক কলেজটি অসম্পূর্ণ ছিল, এই অছিলায় শুধুমাত্র। এটাও একদম সঠিক তথ্য। এরপর দেখো কোয়েশ্চেন 63, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। দুটো স্টেটমেন্ট আছে, এর মধ্যে কোনটি সঠিক জানতে চেয়েছে। এখানে সঠিক হচ্ছে 2 নম্বরটি, অনলি 2 ইজ কারেক্ট। দেখো, ইফ দ্য অফিস অফ দি প্রেসিডেন্ট ফলস ভ্যাকেন্ট by resignation, removal, death or otherwise, then election to fill the vacancy should be held within 6 months from the date of the occurrence of such a vacancy. এই স্টেটমেন্টে বলছে রাষ্ট্রপতি যদি পদচ্যুত হন বা পদত্যাগ করে থাকেন, তার যদি মৃত্যু হয় বা অন্যান্য কোনো কারণে যদি রাষ্ট্রপতি পদ শূন্য থাকে, তাহলে যে দিন থেকে সেই পদটি শূন্য হবে সেই দিন থেকে 6 মাসের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতির নির্বাচন করাতে হবে। আর স্টেটমেন্ট 1টা কেন নয় জেনে রাখো, এখানে সূক্ষ্ম একটা ভুল বলা হয়েছে স্টেটমেন্টে ইচ্ছাকৃতভাবেই। সেটা দেখো, হোয়েন এ ভ্যাকেন্সি অকার্স ইন দ্য অফিস অফ দি প্রেসিডেন্ট ডিউ টু হিজ রেজিগনেশন, রিমুভাল, ডেথ অর আদারওয়াইজ, দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাক্টস অ্যাজ দি ভাইস প্রেসিডেন্ট আনটিল এ নিউ প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড। অর্থাৎ কোনো কারণে যদি রাষ্ট্রপতির পদচ্যুতি বা পদত্যাগ, স্বেচ্ছায় মৃত্যু বা অন্যান্য কারণে যদি পদ শূন্য হয়, তাহলে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া না পর্যন্ত। এখানেতে ভুল একটাই আছে, এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা ভারতের প্রধান বিচারপতি নয়, এখানেতে রাষ্ট্রপতির দায়িত্ব প্রথম পালন করবেন উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতির পদ শূন্য থাকলে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং সেই পদও শূন্য থাকলে সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ক্লিয়ার? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 64, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ অর আর কারেক্ট। এখানে ইসটা পড়েনি, এখানে অল অফ দিস হবে, সমস্তই ঠিক। দেখো 3টে স্টেটমেন্ট যেটা বলেছে, দ্য ইলেকশন অফ দি ভাইস প্রেসিডেন্ট ইজ হেল্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ দি সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। অর্থাৎ উপরাষ্ট্রপতির নির্বাচন হয় রাষ্ট্রপতির নির্বাচনের মতো, যে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একক সংখ্যাগরিষ্ঠতার ভোটে, একক হস্তান্তরযোগ্য ভোট। সেকেন্ড স্টেটমেন্ট, দ্য ইলেকটোরাল কলেজ ফর দি ইলেকশন অফ দি ভাইস প্রেসিডেন্ট কনসিস্ট অফ বোথ ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বার্স অফ দি পার্লামেন্ট। অর্থাৎ উপরাষ্ট্রপতিকে যে ইলেকটোরাল কলেজ নির্বাচন করে থাকে, সেখানে কারা কারা থাকবেন, সেখানেতে পার্লামেন্টের নির্বাচিত এবং মনোনীত উভয় সদস্যই থাকেন। 3 নম্বর স্টেটমেন্ট, দ্য ইলেকটোরাল কলেজ ডাজ নট ইনক্লুড দ্য মেম্বার্স অফ দি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ। এই উপরাষ্ট্রপতির জন্য যে নির্বাচক কলেজ গড়ে ওঠে, সেখানেতে রাজ্য বিধানসভাগুলির সদস্যরা যোগদান করেন না। এক্ষেত্রেই রাষ্ট্রপতির নির্বাচক কলেজের সাথে উপরাষ্ট্রপতি নির্বাচক কলেজের তফাৎ, যে রাষ্ট্রপতির নির্বাচক কলেজেতে রাজ্য বিধানসভাগুলি থেকে নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করেন, কিন্তু উপরাষ্ট্রপতির জন্য গঠিত নির্বাচক কলেজেতে নির্বাচিত এবং মনোনীত কোনো রাজ্য বিধানসভার সদস্যই অংশগ্রহণ করেন না, কারণ এখানেতে সেটার প্রয়োজন নেই। এ প্রসঙ্গে বি.আর. আম্বেদকর একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন 65, হুইচ অফ দি ফলোয়িং ডাজ নট ফল ইনটু দ্য ক্যাটেগরি অফ এক্সিকিউটিভ ফাংশনস অফ দি প্রেসিডেন্ট। দেখো, এটা হবে সি, হি ক্যান প্রোমালগেট অর্ডিন্যান্সেস হোয়েন দ্য পার্লামেন্ট ইজ নট ইন সেশন। প্রশ্নে বলা হয়েছিল যে রাষ্ট্রপতির প্রশাসনিক কাজ বা ক্ষমতা কোনটি নয়, সেই অর্থে এটি, কারণ এটি রাষ্ট্রপতির আইনগত ক্ষমতা। এটা বহুবার বহু পরীক্ষায় প্রশ্ন এসেছে,
যে এই অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রাষ্ট্রপতির কী জাতীয় ক্ষমতা, এটা হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার নয়। এটা আলোচনা করা হয়েছে সংবিধানের 123 নম্বর ধারায়। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এখানেও বলা হয়েছে কোনটি সঠিক। দেখো, দুটি স্টেটমেন্ট দিয়েছে। দ্য প্রেসিডেন্ট ক্যান প্রোমালগেট অর্ডিন্যান্সেস ওয়েন দ্য পার্লামেন্ট ইজ নট ইন সেশন। রাষ্ট্রপতি তখনই অধ্যাদেশ জারি করতে পারেন যখন পার্লামেন্টের অধিবেশন চলে না। দিজ অর্ডিন্যান্সেস মাস্ট বি অ্যাপ্রুভড বাই দ্য পার্লামেন্ট উইদিন 6 মান্থস ফ্রম ইটস রিঅ্যাসেম্বলি। এই অধ্যাদেশটাকে সংসদ 6 মাসের মধ্যে অ্যাপ্রুভ করতে হয়। এইখানেই ভুল বলেছে, এটা 6 মাস নয়, 6 সপ্তাহের মধ্যে রিঅ্যাসেম্বলির এটাকে অ্যাপ্রুভ হতে হয়। ঠিক আছে, সেই জন্য এই তথ্যটি সঠিক হলো না। নেক্সট, হি নমিনেটস 12 মেম্বার্স অফ দি লোকসভা ফ্রম অ্যামংস পার্সনস হ্যাভিং স্পেশাল নলেজ অর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন লিটারেচার, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সার্ভিস। এই স্টেটমেন্টটাও ভুল। তোমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা ঠিক, কিন্তু ভুল কোথায়? তিনি 12 জনকে অবশ্যই মনোনীত করেন, কিন্তু লোকসভাতে নয়, রাজ্যসভাতে মনোনীত করেন, যাদের এই বিশেষ বিষয়ে জ্ঞান আছে, লিটারেচার, সায়েন্স, আর্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস। এটাও মনে রাখবে কোন কোন ক্ষেত্র, লিটারেচার, সায়েন্স, আর্ট, সোশ্যাল সার্ভিস। এইখান থেকেও WBCS একটা প্রশ্ন আসে মেন পরীক্ষায়। নেক্সট, কোয়েশ্চেন 67, while dividing any question relating the disqualification of a member of parliament, the president shall obtain the opinion of। অর্থাৎ যদি পার্লামেন্টের কোনো সদস্যের ডিসকোয়ালিফিকেশন বা পদচ্যুতির বিষয়ে কোনো প্রস্তাব ওঠে বা সেরকম কোনো অবস্থা তৈরি হয়, তাহলে রাষ্ট্রপতি কার মতামত গ্রহণ করতে পারে? এটা হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশনের, যেটা ভারতীয় সংবিধানের 324 নং ধারা অনুযায়ী গড়ে উঠেছে। এই অধ্যায়ের শেষ প্রশ্ন, কোয়েশ্চেন 68। দেখো, অ্যাসারশন রিজনিং দিয়েছে, অ্যাসারশন আর রিজন, বিবৃতি যুক্তি। ডিউরিং দ্য টার্ম অফ অফিস নো লিটিগেশন ক্যান বি ইনস্টিটিউটেড ইন এনি কোর্ট অফ ল এগেনস্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অ্যাসারশন বিবৃতিতে বলা হয়েছে যে রাষ্ট্রপতি পদে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো ল ইনস্টিটিউট করা যায় না, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো মামলা করা যায় না। রিজনেতে বলেছে প্রেসিডেন্টস অফিস ইজ অ্যাবাভ দ্য কনস্টিটিউশন। যুক্তি বলছে যে রাষ্ট্রপতির দপ্তরটা সংবিধানের ঊর্ধ্বে। এখানেতে দেখো, সিম্পলি এটা বলা হয়েছে, সি অ্যান্সার হবে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। কারণ সংবিধানের ঊর্ধ্বে কোনো কিছুই হতে পারে না, এমনকি রাষ্ট্রপতিও নয়। ভারতের সংবিধানই সব থেকে বেশি ক্ষমতার উৎস, সার্বভৌম, সংবিধানের উপরে কেউ নেই। ওকে, এই চ্যাপ্টারটা শেষ হলো। এরপরে দেখে এরই পার্ট দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স নিয়ে আলোচনা করব। যাই হোক, এই টোটাল চ্যাপ্টারটায় তোমাদের আর কি কি অসুবিধা থাকলো সেটা কমেন্ট বক্সে জানাবে। আর যদি কোনো তোমাদের বক্তব্যও থাকে ভিডিও তৈরি নিয়ে, সেগুলোও জানাতে দ্বিধা করো না। ঠিক আছে, ওকে, গুড বাই।